প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টের সাথে আছি আমি সানজিদা তনি। আজ আমরা আলোচনা করব হাসিনা পরিবারের দুর্নীতি। শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলোর সত্যতা কতটুকু বা কি পরিমাণে দুর্নীতি হয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন কামাল জামান মোল্লা, বিএনপি নেতা এবং শিল্প উদ্যোক্তা। শুভেচ্ছা এবং স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম। শুভেচ্ছা এবং স্বাগত আপনাকে। ধন্যবাদ। জি, আমরা আজকে বিষয়টি বলছিলাম হাসিনা পরিবারের দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে। 5 আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন ক্ষমতাচ্যুত হলেন তার পরপরই আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি যে মেগা প্রজেক্টগুলোতে মেগা দুর্নীতি হয়েছে। দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে সাম্প্রতিক সময় বলা হয়েছে যে পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দ নিয়েও একটি দুর্নীতির অভিযোগ রয়েছে। এই যে সকল অভিযোগগুলো পাওয়া যাচ্ছে, আপনি কি মনে করেন এই দুর্নীতিগুলো কি হয়েছে? দেখেন, দুর্নীতি এবং এই যে অর্থ পাচার, এটা তো একটা মহামারী আকার ধারণ করেছিল বিগত সরকারের সময়, বিশেষ করে শেখ হাসিনার শাসনামলে। আমরা এখন যে কথাগুলো আসছে, এখন তো উনি পালিয়ে গেছেন, দেশে নাই, এবং এখন অনেকেই মনে করে যে হয়তো শেখ হাসিনা পালিয়ে গেছে, এই জন্যে তাকে এই সমস্ত অপবাদ দেওয়া হচ্ছে, এই ধরনের কথা আসছে বা আসতে পারে। কিন্তু শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনই তো পত্রপত্রিকায় বিভিন্নভাবে তথ্য উপাত্ত এসেছে। যেমন যদি বলি যে এস আলম গ্রুপ, এবং 2022 সালের নভেম্বরে প্রথম আলোতে রিপোর্ট আসলো যে ভয়ঙ্কর নভেম্বর, অর্থাৎ সেখানে 30,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে নিয়ে গেল শুধু নভেম্বরের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, এবং কোথায় কোথায় টাকাগুলো গিয়েছে বলা হয়েছে। এরপরে আসলো লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার হলো শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়, এবং 6টা ব্যাংক দখল করে নিল। তাহলে এই যে যারা ব্যাংক দখল করলো, বিদেশে অর্থ পাচার করলো, দেশের ডলার সংকট হলো, 87 টাকার ডলার রাতারাতি 110, 15, 20 টাকা হয়ে গেল। তো এগুলো কি, মানে এর আলামতটা তো আমরা তার ক্ষমতায় থাকার অবস্থায় পেয়েছি। কিন্তু সেই সময় আজকে যে দুদকের কথা বলছেন, সেই দুদক তো যে সরকারি ক্ষমতায় আসে সেই সরকারের আজ্ঞাবহ লোকদের দিয়ে দুদক পরিচালিত হয়। সেখানে কিন্তু দুদক এগুলো নিয়ে একটা মামলাও করে নাই। এমনকি আপনি যদি দেখেন যে 20-15 বছর আগে যারা ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধেই ঘুরে ফিরে মামলা দেওয়া হচ্ছে, এবং যারা সরকারের সমালোচনা করছে তাদের বিরুদ্ধেই দুদক মামলা দিয়েছে বিগত সরকারের আমলে। কিন্তু যাদেরকে অর্থ পাচারের বিরুদ্ধে অভিযুক্ত করা হচ্ছে, অনুসন্ধান রিপোর্ট আসছে পত্র পত্রিকায়, এই যে আপনি এস আলমের কথা বললেন, আমি যদি সেটি ধরি, কোনো একটি বড় প্রতিষ্ঠান বড় একটি দুর্নীতি করলো, তার সঙ্গে কি প্রধানমন্ত্রী সরাসরি সম্পৃক্ততা থাকে? অবশ্যই অবশ্যই। কারণ হচ্ছে যে এই আমরা তখনই জেনেছি যে, এবং এখন যেটা আসছে যে অর্থ পাচারটা কিভাবে হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। এখন এলসি করা হয়েছে, এলসিতে বাংলাদেশের ডলার বাইরে চলে গেছে, এবং সেখানে যে সমস্ত পণ্য কেনা হচ্ছে সেই পণ্যগুলোর যে রেট দেখানো হয়েছে সেটা অতিরিক্ত, এবং এইভাবে নানাভাবে অর্থ পাচারগুলো হয়েছে। তখন এই যে অর্থ পাচার যে প্রতিষ্ঠানগুলো করেছে, সেই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শেখ হাসিনার পরিবারের একটা গভীর সম্পর্ক ছিল, ব্যবসায়িক সম্পর্ক, লিখিত অলিখিত, যেটা এখন প্রকাশ্যে চলে আসছে। কিন্তু সেই সময় সরকার ক্ষমতায় থাকতেও তো এসেছিল, এবং সেই সময় সরকার কিন্তু তাদের বিরুদ্ধে শেখ হাসিনা ব্যবস্থা নেয়নি, বরং যত সমালোচনা হচ্ছে তারপরে একটার পর একটা ব্যাংক দখল করছে। এতেই প্রমাণ হয় যে সরকারের শীর্ষ পর্যায় থেকে যদি এই ধরনের সহযোগিতা বা এই দুর্নীতির সাথে যদি যুক্ত না থাকে তাহলে এই ধরনের হতে পারে না। আরেকটা মেগা প্রজেক্টের কথা বলছেন, সেই মেগা প্রজেক্টগুলো সবগুলো শেখ হাসিনার গণভবন থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে, এবং সেখানে মন্ত্রী কে ছিল? ওবায়দুল কাদের। সেটা হচ্ছে তার আজ্ঞাবহ। একটা অসুস্থ মানুষ জোকারের মতো কখন কি এসে বলছে তার কোনো ঠিক নাই। তো এই অবস্থায় একটা রাষ্ট্র 15 বছর ধরে চলে, আমাদের দেশের যে অর্থনৈতিক যে অবস্থা পুরোটা ভঙ্গুর অবস্থায় উনি ফেলে দিয়েছেন। বিদেশ থেকে ঋণ নিয়ে আসছেন, মেগা প্রজেক্টের নামে সেই অর্থগুলো পাচার করে দিয়েছেন। ফলে আমরা পুরো একটা দেউলিয়ার একটা অর্থনৈতিক
দেশে পরিণত হতে গিয়েছিলাম। এই আমরা একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে রয়েছি, রয়েছি, তো শেখ হাসিনা কখনোই এড়াতে পারে না। জি, এই বিষয় নিয়ে ফিরবো। কামাল জামান মোল্লা, আপনার কাছে জানতে চাই, এই যে আমরা বলছিলাম যে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা পরিবারের যে দুর্নীতি, সেগুলোর অনেক রিপোর্ট আসছে, অনেক বিষয় আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারছি। বিশেষ করে অর্থ লোপাটের কথা যদি বলি, সেখানে টিউলিপ সিদ্দিকীর নাম রয়েছে, কখনো সজীব ওয়াজেদ জয়ের নাম আসছে, কখনো শেখ হাসিনার নাম আসছে, রেহানার নাম আসছে, তাদের পরিবারের নামগুলো আসছে। আপনি কি বলবেন? আপনার কি মনে হয়, এই যে সর্বশেষ পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দ নিয়ে একটি কথা হচ্ছে, সেখানে 60 কাঠার একটি প্লট বরাদ্দ হয়েছিল, দুদকের পক্ষ থেকে মামলা করা হয়েছে যে প্লট বরাদ্দে আদান প্রদানে অনিয়ম রয়েছে। দুর্নীতি তো শেখ হাসিনা একটা বাংলাদেশের দুর্নীতির একটা ফ্যাক্টরি সৃষ্টি করে গেছে। শেখ হাসিনা পরিবার দেখছেন, গত সপ্তাহে একটা রিপোর্ট হয়েছে বাংলাদেশের বাইরে তাদের পুরো পরিবারের নামে 10টি দেশে এই পর্যন্ত অনুসন্ধানে পাওয়া গেছে তারা 1,17,000 কোটি টাকা অলরেডি বিদেশে পাচার করেছে। রিপোর্টটি কারা করলো? এটা ইন্টারন্যাশনাল একটা জার্নালিস্টের রিপোর্ট আসছে। এটা বাংলাদেশে বর্তমানে এটা কাজও করতেছে, বাংলাদেশ ব্যাংক দুদক কাজ করতেছে। এটা লাস্ট উইকের রিপোর্ট। 9টা দেশে অলরেডি তাদেরকে তাদের অ্যাকাউন্ট, তাদের যে মানি লন্ডারিং হয়েছে, টাকা পাচার করেছে, সেটা প্রমাণ পেয়েছে। শেখ হাসিনা পরিবার, শেখ অজয় জয়, শেখ আপনার টিউলিপের কথা বললেন, তার মন্ত্রিত্ব চলে যাবে, তার অলরেডি মন্ত্রী চলে গেছে, তার এমপি তো চলে যাবে বিকজ অফ দুর্নীতির কারণে। এর চেয়ে একটা জাতির দুঃখজনক কী হতে পারে আমাদের বাঙালি জাতি হিসাবে? দেশের বাইরেও যে শেখ পরিবার দুর্নীতি করেছে, এই দেশ থেকে টাকা লুটপাট করেছে, সেই প্রমাণ ইউকে লন্ডনে প্রমাণ পাওয়া গেছে এবং তার মন্ত্রিত্ব চলে গেছে। এর চেয়ে আর দুর্নীতি কী প্রমাণ মানুষ চায়? দেশে তো করেছে, শেখ পরিবার দুর্নীতি করে নাই এমন কোনো জায়গা নাই। প্রত্যেকটি সেক্টরে তারা টাকাটাকে, দেশটাকে ভাগাভাগি করে নিয়েছিল। শুধু আপনি বলবেন যে পূর্বাঞ্চল তো একটি মাত্র 60 কাঠা জায়গা নিয়েছে, এটা তাদের একটা, তারা 96-এ ক্ষমতায় এসে আপনি জানেন যাওয়ার আগে গণভবনটা তার নামে লিখে নিয়েছিল। এটা আপনি জানেন তো, গণভবন নিয়েছিল। তো শেখ হাসিনা লিজ নিয়েছিল। লিজ কেন? এটা গভর্নমেন্টের প্রতিষ্ঠান, এইভাবে গণভবন তো নেওয়া যায় না, রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান, সবার জন্য, যে গভর্নমেন্ট ইউজ করবে। তো এইরকম তারা দেখেন, এই যে দরবেশ বলেন, দরবেশ যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলেন তখন তার 8,000 কোটি টাকা লোন ছিল, ক্লাসিফাইড ছিল। সেই দরবেশের কাছে এখন আছে মনে করেন 1 লক্ষ কোটি টাকা লোন, 1,00,000 কোটি টাকা লোন নিয়েছে বাংলাদেশের 60টা ব্যাংক থেকে। এই টাকার মনে করেন 50% শেখ হাসিনা, শেখ রেহানা নিয়েছে। টাকাটাকে তারা ভাগাভাগি করে নিয়েছে বাংলাদেশ থেকে। এটা কিন্তু কোনো লোন না, জাস্ট টাকাটাকে একদিনে লোন হয়, ওয়ান ডে ডিসবার্স, ওয়ান ডে প্রস্তাব যায়, ওয়ান ডে ডিসবার্স দিয়ে জনতা ব্যাংকটাকে পঙ্গু করে ফেলেছে। বাংলাদেশের বৃহত্তম জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, 4টা ব্যাংক আজকে দেউলিয়া পর্যায়ে চলে গেছে, বিকজ অনলি ফর সালমান এফ রহমান। এই সালমান টাকাটা কে নিয়েছে? সম্পূর্ণ শেখ হাসিনা, শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয়, তারা ভাগাভাগি করেছে। শেখ পরিবারের দুর্নীতি শুধু বাংলাদেশে নয়, আপনি দেখেন মেডেলিস্টে তার জামাই, এখন যদি তার জামাই নাই, শেখ পুতুলের জামাই, তার জেল হয়েছে, অ্যারেস্ট হয়েছে, সেই মামলায় শেখ হাসিনা নিজে আসামি। সে নিজে গিয়ে হাজিরা দিয়ে আসছে ইউকে, দুবাইতে গিয়ে। সে হাজিরাটা ইন্ডিয়ার মাধ্যমে সে বাসায় বসে হাজিরা দিয়েছে, বা তাকে দুবাই যেতে হয়েছে। দুবাই গিয়ে সে স্বীকার করেছে, এটা আমি না, আমার মেয়ের জামাই করেছে, সেজন্য আমার মেয়েকে আমরা তার কাছ থেকে ডিভোর্স নিয়েছি। কোন পর্যায়ে তারা দুর্নীতি না করেছে? আমার আরেকটি প্রশ্ন রয়েছে, সম্পূর্ণ প্রশ্ন। এই যে আপনারা বলছেন যে দরবেশ, এই দরবেশ কি খালি আওয়ামী লীগে আছে? সব দলেই কি এরকম দরবেশ আছে? এমন দরবেশ অন্য দলে নাই। এটা হলো একটা, মানে এই সরকার যে 17টি বছর দেশটাকে যেভাবে লুণ্ঠন করেছে, একটা স্যাটেলাইটের নামে বাংলাদেশের 17,000 কোটি টাকা নিয়ে একটা স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট, সে টাকাটার মালিককে কার নামে জানেন? এই দরবেশের নামে, এই সালমান প্রভাবের নামে। সেটা তো বাংলাদেশের টাকা একটা স্যাটেলাইট সৃষ্টি করে, সেই টাকাটা কার? বাংলাদেশ জনগণের টাকা, মালিককে দরবেশ। এই দরবেশ মানে কি? পিতাত্তার পিছনে কে? শেখ হাসিনা পরিবার। শেখ হাসিনা পরিবার না হলে এত বড় দুর্নীতি কি জীবনে করতে পারে? ভাবতে পারেন? বাংলাদেশে কোন সেক্টরটাকে ঠিক রেখেছে তারা? পূর্বাঞ্চল একটা ক্ষুদ্র জায়গা, পূর্বাঞ্চলে যে রাস্তার নাম একবারে 4 বার করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা ভাগাভাগি করে নিয়েছে। এই যে বসুন্ধরা জায়গাগুলো লেকের পাড়দা বানাইছে, এই লেক কোনো কাজে লাগবে? 12,000 কোটি টাকা দিয়ে 12,000 কোটি টাকা ভাগ করে নিয়েছে এখান থেকে।
রাস্তার পাশে একটা লেক বানাইছে, লেকটা কি একটা নিয়ে টাকাটাকে জাস্ট ভাগাভাগি করে 12,000 কোটি টাকা। এটা তো আপনি জানেন না। ওখানে ওখানে ইতিপূর্বে খাল ছিল, সেই জন্য বোধহয় খালের জায়গাটাকে সংরক্ষণ করার জন্য করা হয়েছে, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পক্ষ থেকেই বোধহয় বলা হয়েছিল সেটি। এই খাল কি কোন নদীর সাথে সম্পৃক্ত নয়। তারা বলেছে এটা আমরা একটা সৌন্দর্যের জন্য বানাচ্ছি। সৌন্দর্যের জন্য বাংলাদেশে 12,000 কোটি টাকা খরচা করে টাকাটাকে কিভাবে ভাগাভাগি করেছেন জানেন আপনি? 1 টাকার জায়গা 16 টাকা দেখাইছে। না, ওই খালটি যে কি বালু নদীর সঙ্গে সংযুক্ত হয়নি? সংযুক্ত হয়নি। এটা যা একটা সৌন্দর্য দেখাইছে, 300 রাস্তার একটা সৌন্দর্য রাস্তা। এটা কি এটা কোনো সংলগ্ন হয় না এবং এটা কোনো আদার সাইড এফেক্ট নাই। খাল যে একটা খালের যে মানুষ উপকৃত হওয়ার কোনো সুযোগ এখানে নাই। আমরা বলছিলাম যে আমাদের জনগণের অনেক প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশাগুলো হচ্ছে যে বাংলাদেশে দুর্নীতি আর না হোক, সেটা রাজনৈতিক ব্যক্তিরা না করুক, অফিস আদালতে না হোক, আদালত পাড়ায় না হোক, কোনো জায়গায় দুর্নীতি না হোক। কিন্তু দুর্নীতি কি থামছে? বর্তমান বাংলাদেশের অবস্থা কি? আপনারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, আপনি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত, তো সবকিছু মিলিয়ে কি দেখছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? দেখেন, দুর্নীতি তো এটা বাংলাদেশের একটা সিস্টেমে পরিণত হয়েছে। সিস্টেমটা তো আমাদেরকে ভাঙতে হবে। গত দুর্নীতি দমন কমিশনার তো বসাইছিল শেখ হাসিনা, চালাইছে মানে একটা বিরোধী দলের উপরে। সরকারের যত দুর্নীতি হয়েছে তারা তো ওই দিক ফোকাস না দিয়ে কীভাবে বিরোধী দলকে দমন করা যায় কাজ করেছে ওইটা। তো ওটা একটা অকেজো বানাই ফেলেছে। দুর্নীতি দমন কমিশনটা একটা অকেজো কমিশন হিসেবে পরিণত হয়েছিল। আমি মনে করি এটাকে ঢেলে সাজিয়ে বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করা উচিত। জনগণের স্বার্থে দুর্নীতি দমন কমিশনকে কাজ করা উচিত নিরপেক্ষভাবে। এটা আমি মনে করি তাদেরকে করা উচিত। মানুষ যদি নিজেরা ঠিক না হয়, কেউ ঠিক করতে পারবে না, কোনো গভর্নমেন্টও পারবে না, কোনো ব্যক্তিকে ঠিক হতে পারে। তাই আমি চাই দুর্নীতি দমন কমিশনার বর্তমান যারা দায়িত্ব নিয়েছেন তারা জনগণের স্বার্থে কাজ করবেন, দেশের স্বার্থে কাজ করবেন। তাহলেই দেশের দুর্নীতি কমবে, কোনো ব্যক্তির স্বার্থে না, কোনো দলের স্বার্থে না। এটা আমি মনে করি। এটা হলে দেশের জন্য উন্নত হবে। আর এই দেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হয়েছে। আমি আশা করি দুর্নীতি সামনে হবে না নতুন একটি সরকার আসলে। বর্তমান দেখেন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নেওয়ার পর থেকেই দুর্নীতি থামছে? বর্তমান সরকার আপনারা বলবেন, আপনারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন, মধ্যে যারা আছেন, নতুন সরকার গঠন করেছেন, শপথ নিয়েছেন, দেশে সুন্দর একটি নির্বাচন উপহার দিবেন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। তারা এসে কি করলেন? সরকারে বসে সেই শপথকে তারা ভঙ্গ করতেছেন। তারা সরকারে বসে নতুন একটি দল করতেছেন। নতুন দল করা কিন্তু কোনো অন্যায় না। তারা সরকারে বসে সরকারের থেকে কি করে দল করেন? তারা পদত্যাগ করেছেন। যদি পদত্যাগ করে থাকেন তাহলে তারা ব্যর্থ। তারা যদি ব্যর্থ হয় তাহলে ব্যর্থ হয়ে একটা দল করলে জাতিকে তারা কি দিতে পারবে বলুন? না, যিনি হচ্ছে সরকারের মধ্যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এই অভ্যুত্থানটার নেতৃত্ব দিয়েছিল, বড় তারা স্টেক হোল্ডার। সেখান থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এবং তিনি নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন। তাহলে আপনি হচ্ছে কথা বলছি, নাহিদ ইসলাম তিনি দল করবেন, তিনি তো শপথ নিয়েছিলেন এই জাতিকে একটা নির্বাচন উপহার দিবেন। তৎপর কাজ কি? সুন্দর একটা নির্বাচন করতে তারা চলে যাবেন। আপনি যে সরকারের সঙ্গে নতুন রাজনৈতিক দলে, আমি একটু শেষ করি, সম্পৃক্ততার কথা বলছেন, সেই সম্পৃক্ততা কোথায় দেখছেন? সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে তাদের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। সেটাই বলতে যাচ্ছি আপনাকে, আমি সেটাই বলতেছি, দুর্নীতি নিয়েই আসতেছি আমি। উনি যে পদত্যাগ করলেন, উনি তো শপথ নিয়েছিলেন একটা সুন্দর নির্বাচন উপহার দিবেন। সেখান থেকে উনি সরে গেলেন, মানে ব্যর্থ হয়ে সরে গেলেন। কিন্তু ব্যর্থ হয়ে সরে গিয়ে দল করলে জাতিকে সেটা কী উপহার দিবেন? আর ওনারা যে দল করেছেন ওনাদেরকে কে সাপোর্ট দেবে? ফাইন্যান্সিয়ালটা কোত্থেকে আসছে? দুর্নীতির কথাই আমি আসতেছি। কোথা থেকে ওনারা টাকা পেলেন? উনি আন্দোলন করেছিলেন স্টুডেন্ট হিসাবে, কোটি কোটি টাকা কোথায় থেকে পেলেন? জাতিকে ওনারা বলেছেন যে এই গভর্নমেন্ট আমাদের ফান্ড দিতেছে না আমাদেরকে পাবলিক প্রতিষ্ঠানে ফান্ড দিতেছে? তারা বলেছে বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে দিয়েছে? এটা কি দুর্নীতি হচ্ছে না? এটাকে কোনো সরকারে বসে টাকা চাওয়া, সরকারের জায়গায় থেকে টাকা চাওয়া, বা সরকার যদি টাকা দিয়ে থাকে, সরকার যদি টাকা দিয়েও দলটা করেই থাকে, এটাও কি ঠিক করতেছেন? কারণ আপনারা ফান্ড রেজ করেন কিভাবে? আপনাদের যে বড় বড় সমাবেশ হয় সেখানে আপনারা কোথায়? আপনারা ব্যবসায়ীরা টাকা দেন না? 40টি বছর 45টি বছর রাজনীতি করি, বিজনেস করি, দেশ চালাইছি, দল চালাইছি। আমাদের তো প্রত্যেকেরই প্রতিষ্ঠান আছে, ব্যবসা আছে, অভিজ্ঞতা আছে। তারা তো মাত্র আমি রাজনীতির শিশু। একটা আন্দোলনের 3 মাসের সংগ্রামে তারা অংশগ্রহণ করেছে।
আমরা বিএনপির 18 বছর রাজনীতি করেছি, 18 বছর রাস্তায় ছিলাম। আমরা বাংলাদেশের সবচেয়ে লংগেস্ট রাজনীতি দল চালাইছি বিএনপি সরকার। তা আমাদের তো ওই আছে, পরিচয় আছে, আমাদের তো প্রতিষ্ঠান আছে, আমাদের প্রত্যেকেরই পরিচয় আছে। তাদের কি আছে? আমি তো মনে করি যদি সরকার তাদেরকে বর্তমান সরকার তাদেরকে সাপোর্ট দিয়ে থাকে, তাহলে শেখ হাসিনা তাদের মধ্যে পার্থক্য কী? সেখানে সরকারে বসে গভর্নমেন্ট চালানোর ইলেকশন করার চিন্তা করছে, গভর্নমেন্ট চালাইছে। তাই এই বর্তমান সরকারও যদি পিছন থেকে কোনো তাদেরকে সাপোর্ট দেয়, তা তাদের মধ্যে পার্থক্য কী রইল? এটা আমার প্রশ্ন। এটা কিন্তু এক কাইন্ড অফ দুর্নীতির কথাই কিন্তু আমি আসছি। তা আমি মনে করি দুর্নীতি ঠিক হতে হলে আমাদের সবার চরিত্র ঠিক করতে হবে আগে, জনগণ ঠিক হতে হবে, বাংলাদেশের মানুষের মনোভাব ঠিক হতে হবে, এবং সেই সাথে সাথে দুর্নীতি দমন কমিশনার সুন্দর সবার জন্য কাজ করতে হবে, দলের জন্য না। সামনে যে সরকার আসুক, কোনো ব্যক্তির স্বার্থে কাজ না করে একটা জাতির জন্য যারা কাজ করে, তাহলে দুর্নীতি মুক্তি হবে, এটা আমি মনে করি। আপনি এটি মনে করেন। আপনার কাছে জানতে চাই, এই যে একটি কথা জামান মোল্লা উত্থাপন করলেন যে নতুন রাজনৈতিক দল তারা কোথায় অর্থ পেল। আমরা নাহিদ ইসলামকে দেখলাম, তিনি তার সম্পদের বিবরণী দিয়েছেন নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার আগে, সেটি একটা ভালো দিক আমি বলবো। কিন্তু পাশাপাশি হচ্ছে এই যে বড় রাজনৈতিক দলগুলো, যে আওয়ামী লীগের কথা বলি, বিএনপির কথা বলি, জামাত ইসলামের কথাই বলি, কিংবা আপনাদের দলের কথাই বলি, নিশ্চয়ই ব্যবসায়ীরা আপনাদেরকে সহযোগিতা করে, কিংবা আপনাদের কোনো একটা ফান্ড রেজ পদ্ধতি আছে, তার মাধ্যমে আপনারা এই যে সমাবেশগুলো করেন বা অর্থের যোগান দিয়ে থাকেন। সেখানে নতুন রাজনৈতিক দল সম্পর্কে কি বলবেন? আপনি এমন একটা বিষয় আলোচনায় আনছেন, এটা আসলে আমরা একটা রাজনীতিবিদ হিসাবে বা একটা দলের সাধারণ সম্পাদক হিসাবে এটা বলাটা আমার কাছে খুবই এই আলোচনাটা কিন্তু এসেছে যে রাজনৈতিক দলগুলো আসলে কিভাবে চলে। আমি সেই জন্য বলছি কথাটা যে আমরা যেমন গণফোরাম, আমরা 1993 সাল থেকে পর্যন্ত রাজনীতি করছি, এবং এক সময় ডক্টর কামাল হোসেন দিন খেলাপি সালমান এফ রহমানের বিরুদ্ধে তিনি যাতে নির্বাচনে দাঁড়াতে না পারেন এই জন্য সর্বোচ্চ আদালতে তিনি লড়াই করেছিলেন। এটা বাংলাদেশের ইতিহাস। দুর্নীতির বিরুদ্ধে, কালো টাকা, সন্ত্রাসের বিরুদ্ধে গণফোরাম লড়াই করবে অঙ্গীকার নিয়ে 93 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় থেকে গণফোরামের বিরুদ্ধে এরকম কোনো কথা নেই যে কোনো ব্যবসায়ী হাউস থেকে গণফোরাম টাকা তোলে এবং সেই টাকা দিয়ে গণফোরাম রাজনীতি করে। এটা কোনো জায়গায় গণফোরাম, সেজন্য আপনাদের চাকচিক্য অফিস নেই, অনেক বড় আমরা নাই, এবং আমরা রাজনীতি করি জনগণের কল্যাণে, এবং সেইটা নিয়ে এই 31 বছর মাঠে আছি। আপনি দেখেন নতুন যে রাজনৈতিক দলটা আসলো, আমরা তাদেরকে অভিনন্দন জানিয়েছি, কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে একটি রাজনৈতিক দল করতেই পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমরা বলেছি যে সরকারের ছত্রছায়ায় যাতে এই দলটি পৃষ্ঠপোষকতা না পায়, না আসে, এটা ছিল আমাদের কথা। কারণ হলো যে তারা সরকারের থেকে বলছে আমরা দল করব, এবং এই সরকারটা তাদের সমর্থিত, তারা যেমন দাবি করছে, অন্যদিকে দাবি করছে কে? প্রধান উপদেষ্টা। তিনিও বলেছেন যে ছাত্ররা আমাকে মনোনয়ন দিয়েছে, তাদের মনোনীত সরকার। ফলে জনগণের কাছে তো এটা আসবে, আমরা রাজনৈতিক দল হিসেবে ধরে নিচ্ছি যে তাদের 3 জন প্রতিনিধি আছে সরকারে, এবং সরকার এবং যে ছাত্র সংগঠন তাদের যেটা আছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, পরে তারা নাগরিক কমিটি করলো, তাদের সাথে সরকারের একটা যোগসূত্র, এরপরে তারা একটা রাজনৈতিক দল করলেন, ভালো কথা। কিন্তু তারা এই যে রাজনৈতিক দল করার সাথে সাথে আপনি দেখেন যে 5 তারকা হোটেলে তারা গতকালকে একটি ইফতার পার্টি করলো। এই ইফতার পার্টিতে 5 তারকা হোটেলে ব্যয় কত, এটা পরের দিনই তাদের জানানো দরকার ছিল যে আমাদের এই অর্থটা এই জায়গায় আসছে এবং ইত্যাদি। দেখেন প্রতি বছর আমরা রাজনৈতিক দল যারা নিবন্ধিত, আমাদের দল গণফোরাম, আমি 3 বার এই যে জেনারেল সেক্রেটারি হিসাবে গত 3 বছর আমার দলের আয় ব্যয়ের হিসাব কিন্তু নির্বাচন কমিশনে দিয়েছি। সেখানে আমার ব্যাংকে আয় ব্যয় হিসাব সেরকম একটা নেই, কারণ আমরা জনগণের কাছ থেকে কিংবা কালো টাকার মালিক ব্যবসায়ী কারোর কাছ থেকে আমরা টাকা নেই না, আমরা আমাদের নিজেদের অর্থায়নে দলটা পরিচালনা করি। সেই জায়গায় আমাদের কিন্তু নির্বাচন কমিশনের জি
সেটি আপনাদের গণফোরামের একটি ব্যাপার আপনি বললেন, কিন্তু বড় বড় রাজনৈতিক দল যারা রয়েছে তারাও তো এই যে আমি যদি রমজান মাসের কথাই বলি 30 দিনে 20 দিনই 5 তারকা হোটেলে ইফতারি করছেন, তারাও কি দেয় নাকি শুধুমাত্র ছাত্ররা দল করছে বলেই হচ্ছে সবাই তাদের দিকে আঙুল তুলছে? না, আমাদের কথাটা হচ্ছে যে যেমন ছাত্রদের নিয়ে আমাদের বক্তব্যটা হলো যে তারা তো কেবল রাজনৈতিক দল করবে, তারা যে ধরনের অফিস নিয়েছে, যে ধরনের প্রোগ্রামগুলো তারা করছে, এই ধরনের প্রোগ্রামগুলোর অর্থের উৎস কি, এটা জনগণ থেকে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উত্থাপিত করছে। আমরা বলছি তা না, যেহেতু তারা সরকারে আছে, এখন তাদের কাছে এটা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে। এই জন্য আমরা মনে করি যে তাদের এই ব্যাপারে ব্যাখ্যা দেওয়া দরকার যে আমরা এইভাবে অর্থ পাচ্ছি, কারণ রাজনীতিবিদদের কিংবা যারা রাজনৈতিক দল করবেন তাদের কিন্তু আয়ের উৎস এটা সরকারকে জানাতে হয়। নির্বাচন কমিশন মানে তো সরকারের একটা অংশ, আমরা যেটা জানাই সব দলই সেটা জানাই। যেমন অন্যান্য বড় দলগুলো তাদের মধ্যে তারা নিজেরাই অর্থ উত্তোলন করে, তাদের মধ্যে শুভাকাঙ্ক্ষী আছে কিংবা তাদের সদস্য আছে, দলের নেতৃবৃন্দ আছে, তাদের মধ্যে থেকে তোলে এবং সেখানে তারা নির্বাচন কমিশনে বলে যে এত টাকা আমরা এই জায়গা থেকে আয়ের উৎস হয়েছে। এখন আমি যদি আপনাকে বলি যে যদি আপনি কোনো ব্যবসায়িক গ্রুপ থেকে টাকা নেন তাহলে সেই ব্যবসায়িক গ্রুপ কেন টাকা দেবে, তার বিনিময়ে কি দিবেন? আপনি যদি দেখেন 90 আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে কিন্তু আমাদের একটা অঙ্গীকার ছিল যে আমরা দেশে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠা করব। মূল কথাই আমরা সেই জায়গা থাকতে পারি নাই, কারণ হচ্ছে রাজনীতিটা রাজনীতিবিদদের কাছে থাকে নাই, তখন মনোনয়ন বাণিজ্য হয়েছে, সব দলগুলোই করেছে। আপনি দেখেন 90-এর পরের থেকে সংসদে কারা আসছে, রাজনীতিবিদ যারা মাঠে কাজ করে জনগণের সাথে যারা থাকে তারা মনোনয়ন পায় না। হঠাৎ করে দেখবেন যে এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে, উনি অমক গ্রুপের চেয়ারম্যান, উনি অমক শিল্পপতি, তিনি রাতারাতি মনোনয়ন নিয়ে এলাকায় যে নির্বাচন করে সংসদে চলে আসলেন। এখন এই যে উনি সংসদে আসলেন তার মানে ওই দলটা টিকিট তো হঠাৎ করে দেয় নাই, দীর্ঘদিন ধরে দলের কাছে উনি ফান্ড দিয়েছেন এবং বিনিময়ে উনি মনোনয়ন পেলেন। অর্থাৎ এই যে রাজনীতিতে ব্যবসায়ীরা অর্থায়ন করে সেখানে ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে ওঠে এবং পরতে পরতে দুর্নীতি রয়েছে সেখানে। জি, সময় থাকলে ফিরবো। কামালজামান মোল্লা, আপনার কাছে জানতে চাই এই যে ব্যবসায়ীরা রাজনীতিবিদ হয়ে ওঠে এবং সেখানে পরতে পরতে দুর্নীতির কথা বলা হচ্ছে, সেটা আমরা আওয়ামী লীগের দুর্নীতির কথাই বলি বা বর্তমান ছাত্রদের যে দল তাদের দুর্নীতির কথা আপনি বলছিলেন যে তারা সরকারে এসেছে, সরকারের মদতপুষ্ট হয়ে তারা বর্তমান রাজনৈতিক দলটি গঠন করছে। এই ব্যাপারে আপনার কিছু যোগ করার আছে কিনা আমরা শেষ করব 1 মিনিটে যদি বলেন। না, আমার একটি কথা ডাক্তার প্রফেসর ইউনূস সাহেবের কাছে, আপনি জাতিকে একটি সুন্দর নির্বাচন দিয়ে জাতিকে উদ্ধার করেন। এই জাতিকে যদি এই মুহূর্তে আপনি কেন আপনারা কি কোনো গিরি খাদে পড়েছেন উদ্ধার করতে? দেশের যেই আইন শৃঙ্খলা এত খারাপ অবস্থায় বাংলাদেশ কখনো হয়নি, এটা কারণ কি জানেন? এই বর্তমান সরকারের উপদেষ্টাগণ এক একজনে বাজে মন্তব্য করা, বাজে কথা বলা। আর এবার সরকারের কথা একজন মুখপাত্র থাকবে, একজনে বিবৃতি দেবে, একজনে সব বলবে, হয় একজন উপদেষ্টা এক ধরনের কথা বলবে, নানান কথা বলে আজকে এই দেশে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা পায়তারা করতেছে না। যদি এটা না হয়, যদি এই ধরনের আরও লঙ্ঘার করে এই দেশে আওয়ামী লীগ আবার পুনঃপ্রতিষ্ঠা করার পায়তারা চলতেছে, আমি যেটা বুঝতেছি। আইন শৃঙ্খলা দেখেন, পুলিশ কেন কাজ করবে? পুলিশকে বলা হয় আসামি ধরেন না, একজন আইজিপি বলে দিলেন। তা আসামি না ধরলে পুলিশ কি করবে, কোথায় থাকবে, কিভাবে দেশ শান্ত হবে? আজকে পুলিশকেও যদি বলা হয় আইজিপি সাহেব যত আসামি মামলা হয়েছে, এখন তো দেখা যায় জনগণ পুলিশকে মারে। এই যে বিকজ অফ তাদের কাজের ডিভাইড করে ফেলছে, তারা কি করবে তাদেরকে বাধা দিয়েছে মাঝখানে। এই মুহূর্তে যদি দেখেন, আপনারা যদি মনে করেন শেখ হাসিনা পালাইছে, 20 জন মন্ত্রী পালাইছে, দেশ থেকে সব পালাই গেছে, এই দেশের ছাত্রজনরা কে মেরেছে? হেলমেট বাহিনী কারা? যুবদল, ছাত্রদল, এরা নাকি ছাত্রলীগ, যুবলীগ, ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর, মেয়র, প্রত্যেক এলাকার এমপির লোকজন তারা মেরেছে, তারা গুলি করে মেরেছে পুলিশের সাথে সাথে। তারা কিন্তু বাংলাদেশে আসে, তাদেরকে যদি না ধরা হয়, এই যে এখন রাস্তাঘাটে ছিনতাই টাকা দিয়ে কারা করতেছে? এরা করতেছে।
এরা এই কারণে সুযোগটা পাচ্ছে কেন, যে আইন শৃঙ্খলার হাতে কোনো পাওয়ার দেওয়া হচ্ছে না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আমরা বিদায় নিচ্ছি। দুর্নীতির বিরুদ্ধে সবাই আমরা বলছি যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অভিযান চালাতে হবে, কিন্তু বাংলাদেশে কি দুর্নীতি বন্ধ হচ্ছে? আমরা মানুষ হিসাবে প্রত্যেকের জায়গা থেকে আমাদের দায়িত্ব রয়েছে, আমাদের দেশকে ভালোবাসার জায়গা থেকে দায়িত্ব রয়েছে, এই দুর্নীতি বন্ধ করতে হবে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আমাদের আলোচকরা কথা বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতিও উন্নতি হওয়া দরকার এবং বাংলাদেশের মানুষের মনে স্বস্তি আসুক, সেটি প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।